বিষয়টা এটা একটা বিতর্কিত প্রশ্ন। আসলে মানে ইতিহাস বিষয়টাই বিতর্কিত। দিনের পর দিন যত এগিয়েছে ইতিহাস সম্পর্কে ধারণা মানুষের বদলে গেছে। তো 60-এর দশকের পর থেকে ইতিহাস সম্পর্কে ধারণাটা টোটালি বদলে যায় এবং ইতিহাস বলছে এই সাধারণ সৈনিকদের, সাধারণ স্বাধীনতা সংগ্রামীদের জীবন চর্চা করাটাও আমাদের কাছে অত্যন্ত জরুরি। এই পক্ষপাতিত্বমূলক ইতিহাস রচনা একটা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। ইতিহাসকে কেউ বলেছেন বিজয়ীদের জয়গাথা, ইতিহাসকে কেউ বলেছেন একরকম কল্পনার কথা, আবার কেউ বলেছেন যে কালিতে ইতিহাস লেখা হয় তা এক তরল কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ইতিহাস নিয়ে নানান কথা প্রচলিত রয়েছে, কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে ইতিহাস নিয়ে কি ভাবনা চিন্তা চলছে, ইতিহাসের সমস্ত ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি ইতিহাসের শিক্ষক মাননীয় শ্রী আজিজুল হক মহাশয়। আজিজুল বাবু নমস্কার। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে জানব, এবং তার আগে যে বিষয়টি আমি আপনাদের বলে দিতে চাই যে আজকে কিন্তু আমি কিছুটা নস্টালজিক এই কারণে, কারণ আজকে যিনি অতিথি তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। একটা সময় আমি তার কাছে ছুটে গিয়েছি যখন মাইক্রোফোনের সামনে কথা বলতে পা কাঁপত, তার হাত ধরেই কিন্তু আমার মাইক্রোফোনের সামনে কথা বলার পথ চলা শুরু। আজকে তাকে আমার অতিথি হিসেবে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আজিজুল বাবু, যে বিষয়টা আমরা প্রথমেই চলে যাব যে ইতিহাস চর্চা, ইতিহাসের নানান বিষয়বস্তু, এগুলো নিয়ে তো অনেক রকম আলোচনা হয়। আমি প্রথমেই যে বিষয়টা জানতে চাইব যে ইতিহাস চর্চা এটা প্রাত্যহিক জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা এর প্রভাবটা কি, সেই দৃষ্টিভঙ্গিটা যদি আপনার দিক থেকে আপনি একটু বিশ্লেষণ করেন। দেখো সুমন, তুমি শুরুতে যে কথাটা দিয়ে শুরু করেছো, ইতিহাসকে নিয়ে নানা কথা, নানা বক্তব্য, ঠিক সেই জায়গা থেকে আমি যে তোমাকে যে এই প্রশ্নটা আমাকে করলে তার উত্তরটা এইভাবে দিতে হয় যে দিনের পর দিন যত এগিয়েছে ইতিহাস সম্পর্কে ধারণা মানুষের বদলে গেছে। আর যে প্রশ্নটা করলে প্রাত্যহিক জীবনে ইতিহাস চর্চার গুরুত্ব কতখানি বা প্রভাবটা কতখানি, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলি যে প্রাত্যহিক জীবনের সর্বত্র, একদম ব্যক্তি জীবনকে যদি আমরা ধরি, ইতিহাস তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন 60-এর দশক থেকে একটু আগে তুমি যে মূল্যায়নের কথা বললে, ইতিহাস মানে যুদ্ধ বিগ্রহের কাহিনী, রাজা রাজাদের সাম্রাজ্য বিস্তার, রাষ্ট্রনীতি, এগুলোর কাহিনী। কিন্তু 60-এর দশকের পর থেকে ইতিহাস সম্পর্কে ধারণাটা টোটালি বদলে যায়। অর্থাৎ ইতিহাসের সামাজিকীকরণ, ইতিহাসের সামাজিকীকরণ যদি না হয় তাহলে সেটা মানুষের কাছে বেশি দিন গ্রহণযোগ্য থাকতে পারে না। যেমন এই কারণেই বলবো গুরুত্বপূর্ণ, যেমন ধরো আমরা সবাই ইতিহাস যারা পড়ে বা নাও পড়ে, সাধারণ মানুষ, তারা গান্ধীজির নাম জানে, সুভাষ চন্দ্র বসুর নাম জানে, কিন্তু তুমি বা আমি যদি একটু একটু ক্লিয়ার করি তাহলে যদি এটা বুঝি যে গান্ধীজি কোন আন্দোলনগুলোতে লিড করেছে, সেই আন্দোলনগুলোতে যারা যুক্ত ছিলেন, আপামর স্বাধীনতা মানুষ, সংগ্রামী মানুষ, সাধারণ মানুষ, তাদের নাম আজ ইতিহাসের পাতায় লেখা নেই। তারা যদি না থাকতো গান্ধীজি গান্ধীজি হতে পারতো না, নেতাজিও নেতাজি হতে পারতো না। এই যে জায়গাটা, তাহলে যারা সেদিন ওই ভারত ছাড় আন্দোলনে যুক্ত হয়েছিল, ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতকেও তারা ভারত মায়ের স্বাধীনতার জন্য লড়াই করছিল, যারা সুভাষ বসুর সঙ্গে যুক্ত ছিলেন, আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে, তারা স্বাধীনতা সংগ্রামী নয় কেন? নয় কেন মানে আমরা অস্বীকার করছি না তারা স্বাধীনতা সংগ্রামী নয়, কিন্তু ওই যে মানুষগুলো লড়াই আন্দোলন করলো তারা কারা কারা ছিলেন? ঠিক তাদের প্রাত্যহিক জীবনের ঘটনা বলি, তাদের পারিবারিক জীবনের ঘটনা বলি, তাদের মানে প্রাত্যহিক জীবনের সমস্যাগুলো, সেগুলো তুলে ধরেই তারা আজকে ইতিহাসের শরীর। এবং ইতিহাস বলছে এই সাধারণ সৈনিকদের, সাধারণ স্বাধীনতা সংগ্রামীদের জীবন চর্চা করাটাও আমাদের কাছে অত্যন্ত জরুরি। আর প্রাত্যহিক জীবন যদি বলি, আজকে মনে করে দেখা যাচ্ছে একটা কথা যে আজকে আমি আজিজুল্লাহ কোত্থেকে এলাম, আজকে যদি আমি জিজ্ঞেস করি আমার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, দেখবে 3 থেকে 4 পুরুষের পরে আমরা
নিজেদের বংশগতি জানতে পারি। যদি জানতে পারি তাহলে দেখা যাবে আমরা অনেক আছি যে আমি পূর্বপুরুষ আমাদের কোন ধর্ম নিয়ে বলছে, কোন ধর্মে বিশ্বাস করতো, দেখা যাবে আজকে চিরাচরিত যে ধর্মটা আমি পালন করছি আমার পূর্বপুরুষরা সেই ধর্মের মানুষ ছিলেন না। তারা কোথায় ছিলেন, কি করতেন, পেশাগত ব্যাপারটা, তারা কোন সমাজে ছিলেন, সেই সমাজে কাদের সঙ্গে পরিচয় ছিল, ওই এলাকার অর্থনৈতিক অবস্থা তুমি জানতে পারছো, সামাজিক অবস্থা জানতে পারছো, ধর্মীয় অবস্থা, এবং কি করে এই পরিবর্তন হলো ধর্মীয় পরিবর্তন সেটাও জানতে পারি। অর্থাৎ আমাকে যদি জানতে হয় আমি কে, সেটা জানতে গেলে ইতিহাসটা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে বলবো প্রাত্যহিক জীবনের ইতিহাস তোমার জীবন চর্চার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক, সুন্দর প্রশ্নটা করেছো। বিষয়টা এটা একটা বিতর্কিত প্রশ্ন, আসলে মানে ইতিহাস বিষয়টাই বিতর্কিত, তবু এটা অত্যন্ত বিতর্কিত যে আমরা আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাসগুলো যদি পর্যালোচনা করি দেখবো আমরা গণিতের একটা সুন্দর জায়গা পাচ্ছি, সুন্দর ব্যাখ্যা পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি আসি সাহিত্যের ব্যাখ্যা পাচ্ছি, সাহিত্য আমাদের পুরো মানে বেদ থেকে যদি আমি শুরু করি তাহলে সেগুলোর অস্তিত্ব ছিল। কিন্তু ইতিহাস হতে গেলে তার কতগুলো বিজ্ঞান ভিত্তিক দিক থাকতে হবে। আমি একটা কথা বললাম, ঘটনা ঘটালাম, সেটা ইতিহাস হতে পারে না। ইতিহাসের পিছনে কতগুলো বিজ্ঞান ভিত্তিক, তার যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা থাকতে হবে। যেমন অঙ্কের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে তুমি 2 আর 2 4 বলতেই পারো, আমি কিন্তু 2 আর 2 1ও বলতে পারি। আচ্ছা, আমি 2 আর 2 22ও বলতে পারি, আমি 2 আর 2 0 বলতে পারি। কিন্তু যে প্রমাণ যেটা দিয়ে করব, কি করে 0 হলো, কি করে 1 হলো, সেই থিওরিটি একটা বিজ্ঞান। 2 এর সঙ্গে যদি 2 মাইনাস করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে? ঠিক, এই যে পদ্ধতিটা, যে মাইনাস, এই যে প্লাস, এইটা বিজ্ঞান। সেই কারণে ইতিহাসটা বিজ্ঞান এবং প্রমাণিত বিজ্ঞান। সেখানে তুমি আমি যা বলবো সেটা ইতিহাস হতে পারে না। আমরা দেখলাম যে ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে সুলতানি যুগের সময়, অর্থাৎ ইসলামিক ইনভেনশন যখন আমাদের দেশে শুরু হচ্ছে, সেই সময় কাছাকাছি তাদের সঙ্গে অনেক বিদ্বান বিদুষী ব্যক্তিরাও এদেশে উপস্থিত হলো। ইবন বতুতার মতো শুরু করে, যেমন তুমি ধরো আমাদের এই কুচবিহারে উত্তরবঙ্গের যে ইতিহাসটা, সেই ইতিহাস যিনি লিখেছেন, যার রচনায় আমরা পাই, হ্যাঁ, তিনি কিন্তু কোন ভারতীয় ঐতিহাসিক নন। আচ্ছা, তিনি বিদেশ থেকে আসছেন। ইবন বতুতা, হ্যাঁ, তার রাহেলা গ্রন্থ, তারপরে শামসে সিরাজ, এই যে নামগুলো, এদের হাত ধরে ইতিহাসের ধারণা, ইতিহাসের জ্ঞান আমরা অর্জন করি, এ বিষয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই। সুতরাং ভারতীয়দের ইতিহাস জ্ঞান ছিল না এটা নয়, ইতিহাস চর্চাবোধের অভাবটা ছিল। ঠিক আছে, তো এই পক্ষপাতিত্বমূলক ইতিহাস রচনা একটা জাতির জন্য, একটা রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, সেই বিষয়টি ভারতবর্ষের ইতিহাসের নিরিখে যদি একটু আলোচনা করা যায়। খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। এই কারণে আমি তোমাকে বলবো উত্তরটা, যে আমাদের দেশের ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখি যে যদি বলা যায় ভারতীয় ইতিহাস ব্যবস্থার যুগ বিভাজন করো, তাহলে আমরা সাধারণত প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ আমরা আজকে বিশ্লেষণ করছি। কিন্তু ব্রিটিশ উপনিবেশিকরা যখন আমাদের দেশে এলো, তখন যে বিখ্যাত ঐতিহাসিক জেমস মিল, তার যে গ্রন্থটাতে তিনি পরিষ্কার ব্যক্ত করলেন, খুব আগে ভেবে চিন্তে তিনি করলেন যে ভারতীয় ইতিহাসের যুগ বিভাজনটা এরকম হওয়া উচিত: হিন্দু যুগ, মুসলমান যুগ আর ব্রিটিশ যুগ। এবারে হিন্দু যুগ শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটা বিশেষ ধর্মীয় নামকরণ ভেসে আসে, মুসলমান যুগ চিহ্নিত করার সঙ্গে সঙ্গে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের কথা আসে। কিন্তু ব্রিটিশ যুগ যখন তিনি নামকরণ করলেন, তখন কোন ধর্মীয় সম্প্রদায়ের নাম আসে না, তখন নেশনকে বোঝাচ্ছেন, যারা ইংল্যান্ডে বসবাস করেন, ব্রিটেনে, তাদের ব্রিটিশ বলা হয়। কিন্তু এই যে যুগ বিভাজন, এটা যে বিভ্রান্তিকর, তা আমাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করলো। কারণ আমরা যদি বিশ্লেষণ করি, পরবর্তীকালে আমরা বিশ্লেষণ করে দেখেছি প্রাচীন যুগে শুধু হিন্দু রাজারাই শাসন করেননি। অশোক, কনিষ্ক, ভারতবর্ষের বিখ্যাত সময় অশোক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম সম্রাট, তিনি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে বিশ্বাস করতেন না। আবার মুসলমান যুগ হিসেবে তিনি যাকে চিহ্নিত করলেন, সেই ধরে নাও ওই ইলতুৎমিশ থেকে শুরু করে হালামলে আমরা দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত যদি এই চ্যাপ্টারগুলো দেখি, দেখবে এই সময়ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচুর সনাতন ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মে বিশ্বাসী শাসকেরা একদম দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছে। রানা প্রতাপ সিংহ, সংগ্রাম সিংহ, তাহলে তাদের ইতিহাসকে কি আমরা ফেলে দেব?
ঠিক। তাদের ইতিহাসকে তো আমরা বাদ দিতে পারি না। সুতরাং এই যে যুগ বিভাজন, এবং তিনি নিজেদের সময়টাকে বললেন ব্রিটিশ যুগ, কেন? অর্থাৎ ভারতবর্ষে বসবাসকারী দুটো সম্প্রদায় ধর্মের মানুষ যারা আগে থেকে ছিল, মানে ওরা আসার আগে থেকে তাদের মধ্যে বিভাজন রেখা টানলেন তিনি। সুতরাং এই যুগ বিভাজন বা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তিনি যে বিষ আমাদের দিকে ঢুকিয়েছিলেন, আমরা দেখব পরবর্তীকালে লর্ড কার্জন কিন্তু সেই বিষটাকে একদম চারা গাছ থেকে মহিরুতে পরিণত করেছিলেন বাংলা বিভাজনের মধ্য দিয়ে। তার পরবর্তীতে ভারত বিভাজন। এখনো এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা যদি বিচার করি, দেখবো সুমন, যে আমাদের মধ্যে কত বিভাজন। সুতরাং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই যে বিভাজনগুলো, এর যথেষ্ট প্রভাব এবং ক্ষতিকারক দিক আমাদের সংহতিকে বিপন্ন করতে পারে। ঠিক। সুমন, আমরা তো পাশাপাশি বসবাস করতাম, ঠিক। এবং আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম ওই সময়টা, ওই স্কুলে আমার বাবাও শিক্ষকতা করতেন। ওই স্কুলেই আমরা তখন 4-এ পড়ি সম্ভবত, তখন এক মাস্টারমশাই এলেন, নরেশ বাবু। হ্যাঁ, একদম ইয়াং জেনারেশন, তার যে স্টাইল, তার যে কথা বলবার মানে কি বলবো খনিটা, তার যে কথা বলে যে সংগঠিত একটা বাক্য, হ্যাঁ, এবং তিনি আমাদের ইতিহাস পড়াতেন। ওই সময় আমাদের ওই ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত একটা গল্প ছিল রামায়ণ মহাভারতের। তুই বিশ্বাস করবো না, নরেশ বাবুকে আজও আমি শ্রদ্ধা করি, প্রণাম করি। উনি এত সুন্দরভাবে এই গল্পটা আমাদেরকে বলেছিলেন, আমি না প্রলুব্ধ হয়ে গেছি যে ইতিহাস পড়লে এই বিষয়গুলো পাওয়া যেতে পারে। রামায়ণ মহাভারতের ইতিহাস কি ইতিহাস না, সে বোধ বিবেচনা তো সেই সময় আমাদের থাকার কথা নয়, ছিল না। এখনো সেগুলো নিয়ে বিতর্ক আছে, কিন্তু আমার মধ্যে রামায়ণের গল্পটা ঢুকে যায় এবং মনে হচ্ছিল যে ইতিহাস মানে এই জায়গাগুলো আমি অর্জন করতে পারবো। আর ওনার বল পড়াবার যে ক্যাপাসিটি, বলতে পারি ইতিহাসের প্রতি প্রথম প্রেম আমার নরেশ বাবুর হাতে করে। হ্যাঁ, মাস্টারমশাইকে প্রণাম করে শ্রদ্ধা জানাই। উনি যেখানে থাকুক, তুমি হয়তো চেনো ভদ্র। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যাই উনি ওনার কাছে মানে ঋণী আপাত প্রথমত। ঠিক। তারপরে আরেকজন মাস্টারমশাই আছে, তিনি তোমারও শিক্ষক, আমারও শিক্ষক, নীরদ বাবু, বক্সির হাই স্কুলের। হ্যাঁ, তারও মানে আমি ওই একজন মাস্টারমশাইকে দেখেছি, তুমি হয়তো দেখেছো, জীবনে যে ক্লাসে গিয়েছেন, যখনই যে সাবজেক্ট পড়াতেন, কোনদিন তাকে বই হাতে নিতে হয়নি। ঠিক। এই যে দক্ষতা, এই দক্ষতাগুলো বলতে পারো একটা প্রভাব জীবনে আছে, রয়েছে। হ্যাঁ, যার কথা আমি বলবো আর কি, তিনি তোমারও গর্বের মানুষ, আমাদেরও গর্বের মানুষ। বক্সিরহাট ব্লক এলাকা একটা সময়ে ভৌগোলিক দিক থেকে হেডমাস্টার বলতে একজন মানুষকেই বোঝাতো, অথচ বক্সিরহাট ব্লক এলাকায় প্রচুর হাই স্কুল ছিল, প্রচুর হেডমাস্টার ছিল। কিন্তু হেডমাস্টার যদি তুমি বক্সিরহাট কেন, তুমি যদি ওই আমাদের গ্রামের ফেরসাবাড়ি ফলিমারিতে গিয়েও উচ্চারণ করে হেডমাস্টার মশাই, তাহলে ওই একজনই অমলাংশ শেখর প্রামাণিক। তার যে অ্যাটিটিউড, হ্যাঁ, তিনি কি বলবো, স্কুলের যখন অফিস থেকে বারান্দায় দাঁড়াতেন, তুমিও জানো আমিও জানি, ছাত্র তো দূরের কথা, একজন মাস্টারমশাই, সহকারী শিক্ষকরা পর্যন্ত তাদের ক্লাস থাকলে তারা কখন স্টাফ রুমে বসে থাকতেন। ঠিক। এই যে কি বলবো আকর্ষণ, যদিও সেই মানুষটার মতো আমরা ধারে কাছেও পৌঁছতে পারিনি, পারার কথাও নয়। তিনি শুধু আমার কাছে নয়, আমার মনে হয় অনেক তাদের ছাত্ররা আছে, তাদের কাছে উনি একটা মানে কি বলবো একটা পাথেয়। ঠিক, পাথেয়। ওনার ভয়েস, ওনার হাঁটা চলা, ওনার কি বলবো, একজন কেমিস্ট্রি টিচার, হ্যাঁ, তিনি এই হায়ার সেকেন্ডারি ইতিহাস পড়াচ্ছেন, পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, এবং পড়াচ্ছেন শুধু না, ওই স্টপ গাপ যেগুলো এখন স্কুলে দেয় আর কি, আমরা গেলাম একটা পড়ে আসলাম না। তুমিও জানো তিনি যেটা পড়াতেন তার যে দখল কতটা প্রত্যেকটা সাবজেক্টে। তাই এই মানুষটাকে ব্যক্তিগত জীবনে কিন্তু আলাদা জায়গায় রাখছি। ঠিক। দেখো, একটাই অবসর বলতে তো আমার বেশিরভাগ জায়গাটাই এখন ওই আপাতত লেখালেখির মধ্যেই, আর জাস্ট নিজেকে একটু একাকিত্ব ফিল করার জন্য, মনে করো ওই বন্ধু বান্ধব যারা আছে, আমি খুব আড্ডা মারতে ভালোবাসি। বাহ। এই আড্ডাটা যদি না থাকে তাহলে বোধহয় আমি আর বেশি দিন থাকার কথা নয়। আড্ডা যতদিন আছে, আড্ডাটা বাঙালির ছেলেমেয়েরা আড্ডায় থাকবে না এটা হতে পারে না, আড্ডাটা আমার অবসরের অন্যতম মাধ্যম।
এটাই ঠিক। হুম। এই কবিতা লেখার শুরু কবে থেকে, এবং ইতিমধ্যে যে যে কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে তার দু একটি নাম যদি দর্শক বন্ধুদের জানানো যায়। দেখো সুমন, তুমি তো শুরুতেই বলছিলে যে আমরা বক্সিয়াটের সাংস্কৃতিক জগতের প্রায় পাশাপাশি হাত ধরে চলা মানুষ। সুতরাং সংস্কৃতি বোধটা ছিল ছোটবেলা থেকেই। আর তোমার মনে আছে কিনা জানি না, আমিও খুব ছোটবেলায় ওই দুর্গা পূজা শুধু বাঙালির ধর্মীয় উৎসব না, একটা এখন শারদ উৎসব, বাঙালির উৎসব হয়ে গেছে। একদম। তখন আমি তন্ময়দা, তোমার চেয়ে পরিচিত, হুম। আমাদের স্কুলে যে হ্যাঁ, মিনময়দা দাদা, তন্ময়দার সঙ্গে যৌথভাবে একটা পত্রিকা সম্পাদনা করতাম, হুম। অগ্নি পত্রিকাটা। প্রায় 8-10 বছর চালিয়েছিলাম। তারপরে ইকোনমিক কারণে সেটার পূর্ণাঙ্গ মানে ধারাবাহিকতা চলেনি। তখন থেকেই হাতে করি। আর আমাদের বক্সিয়াটের সেই সময়টায় সত্যি প্রকারে বলতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল দারুণ, দারুণ পরিমণ্ডল। ঠিক ঠিক। হ্যাঁ, সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। বক্সিয়াট মানেই সাংস্কৃতিক পরিমণ্ডল। এবং তোমার জানা আছে সেই সময়টায় গণনাট্য সংঘের যে একটা ব্যাপার, প্রভাব, একদম, হ্যাঁ, সেটা অরাজনৈতিক ভাবে সমস্ত মানুষকে আপ্লুত করতো। ঠিক। তো তখন থেকে হাতে করে লেখালেখিটাও খুব ছোটবেলা থেকে। আর লেখালেখি তো অনেক হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকাতেও প্রবন্ধ আছে প্রচুর, কিন্তু না সেগুলো হারিয়ে গেছে। ঠিক। সেগুলোকে সংকলন করবার বহুবার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। ও 2-4টা পাই, আর বাকিগুলো পাই না। তবু ইদানিংকালে প্রকাশিত তবে কিছু কাব্যগ্রন্থ। ইদানিংকালে 3টে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমার। আচ্ছা। একটা মুখ ঢাকি লজ্জায়, একটা মানুষটা আমার তার, ঠিক। আর একটা বিপন্ন ঈশ্বর এবং দূরত্ব, এবং কাজ চলছে আর একটা। আচ্ছা। সেটা থাক, পরবর্তীতে সেটা প্রকাশিত হবে যখন, তখনই কথা হবে। লিখছি, ভালোবেসেই লিখছি, এবং সবচেয়ে খুব গর্ব হয়, আনন্দ হয় যে যারা আমাকে চেনেন না, হ্যাঁ, বাংলাদেশের মানুষ, কলকাতার মানুষ, হাওড়া হুগলির মানুষ, ইউটিউব চ্যানেল খুঁজলে আমি আমার কবিতাগুলো তাদের কণ্ঠে শুনতে পাই, এটা আমাকে গর্বিত বোধ করে। অবশ্যই। আমার প্রিয় কবি, তুমি বুঝতেই পারছো আমি কার কথা বলবো। আমার প্রিয় কবি অবশ্যই কাজী নজরুল ইসলাম। তারপরে যিনি আমার জায়গা জুড়ে আছেন তিনি সুকান্ত ভট্টাচার্য। এই মানুষটা কেউ আমার, কি বলবো, মানে যদি নজরুলকে যারা ভালোবাসে তারা সুকান্তকে ভালোবাসতে পারে। জেনার যে ব্যাপারটা আছে, একদম ওই ঘরানা, ওদের যে দৃষ্টিভঙ্গি এবং বলিষ্ঠ কণ্ঠ। হ্যাঁ, জীবনানন্দকে ভালো লাগে, আর রবীন্দ্রনাথ তো আমাদের মাথার উপরে। তাকে আমি এদের আলাদা করে যেন বলতে হয়, রবীন্দ্রনাথের কথা যেন আলাদা করে বলতে হয় না। প্রিয় কবি যদি বলো, ঠিক, তাহলে আমি দুজনকে আনবো ব্যক্তিগতভাবে ভালো লাগার জায়গা। ঠিক। এই বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সঙ্গে যে যোগাযোগটা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভবিষ্যতে আর কি পরিকল্পনা রয়েছে? দেখো, আমি ইতিমধ্যে কুচবিহারে নজরুল চর্চার ক্ষেত্রে ছায়ানট বলে একটা সংগঠন, তার শুরু থেকে সম্পাদকের দায়িত্বে ছিলাম, এবং আশা করি সেই সংগঠনটা মানুষের কাছে পৌঁছে গেছিল। কিন্তু বর্তমানে নানা কারণে আমি সেটাকে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন বলাকা সাংস্কৃতিক মঞ্চ, যার মোটো হচ্ছে রবীন্দ্রনাথ, হ্যাঁ, এটাকে নিয়েই কাজ করছি। এর পরবর্তীতে অবশ্যই নজরুলকে নিয়ে আমি আবার ভাবছি। নজরুল আমার মধ্যে যেহেতু রয়েছে, ঠিক। তবে সাংস্কৃতিক জগতে একটা কথা বলতেই হয় সুমন, যে এখানে অবাঞ্ছিত কতগুলো প্রতিদ্বন্দ্বিতা, যেগুলো তোমার মানসিকতাকে নষ্ট করে দিতে পারে। তুমি ভালো ভেবে একটা পদক্ষেপ নিতে যাচ্ছ, দেখা যাবে তোমার সহযোগী আমি, অথচ তুমি যদি সেটা করো তাহলে আমি সেই অংশীদারিত্ব নিতেই পারি, কিন্তু সেটা না করে দেখা যাবে আমি তোমাকে করতে দেবো না, ওটা আমিই করবো। ভাবনাটা তোমার অস্বাস্থ্যকর পরিবেশ। সেই কারণে না অনেক সময় মনে হয় এই জায়গাগুলো থেকে সরে আসা ভালোই। যে তুমি আজকে যেটা করছো, আমার মনে হয় এটাই বেস্ট। তুমি নিজেকে বিকশিত করো, প্রচুর জায়গা আছে, এবং মানুষ তোমাকে 8-10টা লোক কতটা মানলো না মানলো, দ্যাট ইজ সেপারেট ইস্যু। তুমি কাজ করে আনন্দ পাবে। মানুষের কাছে নিজেকে পৌঁছে দিচ্ছ না, কিন্তু তুমি পৌঁছাচ্ছ কতগুলো বার্তা পৌঁছাচ্ছ বিভিন্ন শিক্ষকদের, বিভিন্ন, তুমি যদি শিক্ষা বিষয়টাকে নিয়ে করছো, হ্যাঁ, ছাত্রছাত্রীদের সামনে তুমি আলাদা একটা গ্রহণযোগ্যতা শুধু তৈরি করছো না, সমস্ত অভিভাবক যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের কাছে আলাদা জায়গা তুমি তৈরি করে দিচ্ছ। সুতরাং আমার একলা চলো নীতি, রবীন্দ্রনাথ বলছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, ঠিক, মানে এই জায়গাটাই বেস্ট। রাগী আমি এখনো। আচ্ছা।
মানে ওই যে বললাম না, কতগুলো জায়গায় যখন দেখি অনিয়ম হচ্ছে, বদলাবার ক্ষমতা আমার নেই। মানে এখন কি বলতো, তাদেরই বদলানোর ক্ষমতা থাকে যাদের ক্ষমতার অলিন্দে যারা বিচরণ করে। কিন্তু বুঝতে পারছি প্রকাশ্য অনিয়ম হচ্ছে, আমাদের গিয়ে রাগ হয়, রিয়াকশন হয় অন্যরকম, কিন্তু প্রকাশ করতে পারি না। হ্যাঁ, রাগটা আছে, এটা বলতে পারো। যে তুমি যেহেতু আমাদের সবই জানো, যোদ্ধার পরিবারের ছেলে ছিলাম এক সময়, রক্তটা আছে, মাঝে মাঝে টকবক করে, কিন্তু ফুটে না। হ্যাঁ জানি, শুনি। আমি একটা কথা বলি তোমাকে, তুমি যেখানে কাজ করতে চাও না কেন, আমরা সবাই পিওর নই, পিওর হতে পারি না। কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে থেকেই যায়, থাকে। এবং আমার মধ্যে হয়তো মনে হচ্ছে যে আমি নিজেকে অন্যভাবে তুলে ধরবার চেষ্টা করেছিলাম একজন শিক্ষক, মানে সেই রকম শিক্ষক যেটা আমরা যে বুকশাটে বললাম, অমলাংশু বাবু, যাকে দেখলে আমি এটা ভাবতাম যে পড়াটা পড়ে যেতে হবে, ঠিক পড়াশোনাটা আমাকে করে যেতে হবে। আমি সেই জায়গাটার চেষ্টা করেছিলাম যে প্রচন্ড কি বলবো, পড়ানোর ক্ষেত্রে আমি যেটা পড়াবো তার পরের দিন সেটা না দিলে সেক্ষেত্রে আমার একটা কি বলবো, ভীষণ রাগ হতো। ভীষণ রাগ হতো। সেই জায়গার থেকে হয়তো এই নামটা আসছে। এবং সবচেয়ে ভালো লাগে এখন, আমার খারাপও লাগে যে আজকে যে ছেলেটা 5-এ ভর্তি হয়েছে, সে জিজ্ঞেস করে টাইগার স্যারটা কে। আজিজুলদা, ইতিহাস মানেই পাতার পর পাতা লিখে যেতে হবে, এরকম একটা কিন্তু চিরাচরিত ধারণা রয়েছে। তো একজন ইতিহাসের শিক্ষক হিসেবে এই তত্ত্বটাকে কতটা সঠিক বলে মনে করা হয়? প্রশ্নটা খুব সঙ্গত প্রশ্ন। যে ইতিহাস আমরা দেখেছি, আমি নিজের ব্যক্তিগত জীবন দিয়েও বলছি, যে ইতিহাস পরীক্ষা হলে আমরা দেখি গাদার পর গাদার রুটশিট আমরা মানে পেছনে গেঁথে দিচ্ছি। কিন্তু যত দিন এগিয়েছে, যতটা বুঝতে পেরেছি, এখন মনে হয় যে এই যে ইতিহাস মানে যেটা ভয়, বিশাল কিছু না লিখলে নম্বর পাওয়া যাবে না, এটার কোনো রকম বাস্তবতা নেই। ইতিহাস মানে তুমি যদি একটা 8 নম্বরের কোশ্চেন 1.5 পৃষ্ঠা তো কমপ্লিট করতে পারো, টু দা পয়েন্টস, তাহলেই যথেষ্ট। কাজে এখন আর ওই ধারণা, সুমন, একেবারেই বাস্তব নয় যে ইতিহাস মানে পাতার পর পাতা লিখতে হবে নম্বর পেতে গেলে, নয়। কারণ আমি তোমাকে একটা আমার অভিজ্ঞতা বলি, আমি এবার এইচএস খাতা দেখতে গিয়েছিলাম, সম্ভবত দিনাজপুরের দিকটা একটা ছেলে, ছেলের নাম আমার মনে হচ্ছে শুভনাথ। আচ্ছা আচ্ছা। তার খাতা দেখে আমি নিজে কিছু শিখেছি। মানে আমার মনে হচ্ছে এই খাতাটা একটা এইচএস পরীক্ষার্থী, তার কাছ থেকে আমাকে শিখতে হয়েছে ইতিহাসের উত্তরটা কিভাবে লিখলে আকর্ষণীয় হচ্ছে, এই জায়গাটাকে ধরতে হবে। তার কায়দাটাই বলে দিই। সে শুরু করেছিল, আমরা কি মন্তব্য বা মূল্যায়নটা শেষে লিখছি, সে ওই বিষয়টার মূল্যায়নটাকে সামনে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে সে এমন ভাবে সে সূচনায় ঢুকে যাচ্ছে, শুরুতে ঢুকে যাচ্ছে, অকল্পনীয়। আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করবার যে মানে টেকনিকটা, তার পরিবর্তন হয়েছে। তার পরিবর্তন হওয়ার পরে এখন ছাত্ররা কি করে, কমন কোশ্চেন পড়ে, অবজেক্টিভ করবো, তার জন্য কতগুলো সিলেক্টিভ মানে কোশ্চেন পেপার সিলেক্ট করে তারা স্টাডি করে। কিন্তু আমার মনে হয় ইতিহাসের ক্ষেত্রে এটা মানে একেবারে নির্ভুল বলবো না, কিন্তু একেবারে সম্পূর্ণ সঠিক পদ্ধতি তাও নয়। আমি একটাই সাজেশন দেব, যে তুমি আগে তোমার চ্যাপ্টারগুলো টাইম টু টাইম রিভাইজ করো, পড়ো। তুমি যদি পড়তে পারো তাহলে দেখবে তোমার মধ্যে মানে ওই যে ছোট ছোট প্রশ্নগুলো হঠাৎ করে মাঝখান থেকে কোন পাতায় এলো, সেটা তুমি যদি চট করে ধরতে পারবে। 2 নাম্বার, তোমার মধ্যে আর একটা নিজস্ব গঠন শৈলীটা তৈরি হবে। ইতিহাস মানে টানা মুখস্থ করে লিখবার যে পদ্ধতি, প্রসেস, অনেক ছাত্রছাত্রী অনুসরণ করে, আর তোমাকে সেটা করতে হবে না। তুমি বিষয়টাকে ঠিক রেখে নিজের ভাষায় তুমি লেখো। এবার যারা ইতিহাসকে ভালোবেসে আগামী দিনে কেরিয়ার করতে চায়, হ্যাঁ দেখো, বিভিন্ন রকম ইতিহাসের শাখা আছে। একেবারে তুমি যদি বিভাজন, প্রাচীন, মধ্য, আধুনিক তো আছেই, এবং এদের মধ্যে ইতিহাসের 4টা শাখা রয়েছে। সেই শাখাগুলো পরবর্তীতে আরো বিবর্তিত হয়েছে। যেমন আমরা যেমন জানি ন্যাশনালিস্ট হিস্ট্রি, ক্যামব্রিজ হিস্ট্রি, মার্কসিস্ট হিস্ট্রি, সাবাল্টার্ন হিস্ট্রি, এই 4টা হচ্ছে ইতিহাসের মূল বিভাজন। এবার তুমি কোন জায়গাটাকে ভালোবাসো, তুমি সাবাল্টার্ন পড়ো,
তাহলে ওই যে প্রথমে বলছিলাম যে মিছিলে কারা হাঁটলো আইন অমান্য আন্দোলনের, ভারত ছাড় আন্দোলন, তুমি তাদের জীবনকে স্টাডি করো। বিভিন্ন জার্নাল আছে ইতিহাসের, যারা অ্যাডভান্স মানে করতে লার্নিং ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন জার্নাল গুলো আছে, ইতিহাস সংসদ রয়েছে, সেই সংসদ থেকে প্রকাশিত হয় জার্নাল গুলো, সেগুলো পড়ো। কিন্তু কেউ একজন একটা ইতিহাস লিখলো, বই লিখলো, তুমি সেটা পড়ছো, পড়ে এমন তথ্য আছে যে তথ্যটা তোমাকে বিভ্রান্ত করছে। খুব সাবধান এই জায়গা থেকেই, যে ওই রবীন্দ্রনাথের ওই কথাটা মনে রাখতে হবে যে স্কুল কলেজের পাঠ্যক্রমে আমরা যে ইতিহাসটা পড়ি সেটা আদৌ কতটা ইতিহাস, আদৌ কতটা শাসক গোষ্ঠীর নিজস্ব মতামত ব্যক্ত করবার পাঠ্যপুস্তক, সেইটা তোমাকে জানতে হবে। এটা তো খুব কঠিন প্রশ্ন, এই কারণে কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা যারা মানে কি বলবো শিক্ষকতা পেশায় যুক্ত, তারা একসময় ইতিহাস, বাংলা এই সাবজেক্টগুলো আমরা পড়তাম হচ্ছে নিজের পক্ষে একটা স্কুল শিক্ষকের চাকরি দরকার, বা কলেজ ইউনিভার্সিটি হলে আরো ভালো। এই যে তথাকথিত ধ্যান ধারণা, কেরিয়ার গড়বার কথা, চাকরি পাওয়ার কথা, কিন্তু পার্থক্য আছে। এবার ইতিহাস নিয়ে কেরিয়ার গড়বার অনেক জায়গা আছে। যদি সত্যি ইতিহাসের গবেষক কেউ হয়, হ্যাঁ, তাহলে তুমি দেখবে আমাদের বিভিন্ন রকমের ঐতিহাসিক কতগুলো আবিষ্কারক সংস্থা, ঐতিহাসিক কতগুলো কি বলবো ভিত্তি নিয়ে পথ চলা সংস্থা, যেমন আমাদের প্রত্নতত্ত্ব আছে, এশিয়াটিক সোসাইটি আছে, এবার ইতিহাস নিয়ে ওই তুলনামূলক, বাংলায় যেমন তুলনামূলক সাহিত্য আছে, ইতিহাস নিয়ে তুলনামূলক আলোচনা কতগুলো জায়গা আছে। মানে অ্যানথ্রোপোলজি যারা পড়ে, তাদের তো আমার মনে হয় একজন বিজ্ঞানী যতটা কেরিয়ার আছে, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ছে তাদের সেই রকম ডিমান্ড আছে একদম। হ্যাঁ, সুতরাং কেরিয়ার নেই ইতিহাস নিয়ে, এটা বলা যায় ঠিক। শুনো, একটা কথা বলি সুমন, সবাইকে বলবো এটা, যারা দেখবেন, যারা ইতিহাস আর অন্যান্য সাবজেক্ট পড়ার ক্ষেত্রে মৌলিক একটা পার্থক্য আছে। যে ইতিহাস নিয়ে পড়বে তার মধ্যে দুটো গুণ অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, দ্বিতীয়টা হচ্ছে যুক্তিবোধ। কেন বলছি, যদি তুমি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়তে চাও, বা প্রাচীন ইন্ডিয়ার ইতিহাস পড়তে চাও, মধ্যযুগ, যাই পড়ো না কেন, এখানে এসেই তুমি ধাক্কা খাবে। কিরকম ধাক্কা খাবে? যদি তোমাকে প্রশ্ন করে হু ইজ দ্য রিয়েল লিডার অফ ইউর ফ্রিডম স্ট্রাগল, মোহাম্মদ আলী জিন্নাহ আর মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার যারা ভারতবর্ষে বসবাস করে নির্দ্বিধায় তারা মহাত্মা গান্ধীর নামটা উচ্চারণ করবে, যারা পাকিস্তানে বসবাস করে তার নির্দ্বিধায় কায়েদি আজম জিন্নাহর নামটাই তুলবে। কিন্তু এই যে তুলার ক্ষেত্রে কোনো দোষ নেই, কিন্তু কি কারণে তোমার ফেভারিট সে, কি কারণে তোমার অন্য অন্য হিরোরা ফেভারিট নয়, নেতাজির মতো মানুষের কথা বলছি, সেই জায়গাটা তোমাকে থাকতে হবে নিরপেক্ষতার সঙ্গে। এবার ওই যে ভারতের সাম্প্রদায়িকতা আন্দোলন, ইতিহাসের সাম্প্রদায়িকতা কি করে ঢুকলো, এবার যদি আমি আদিজি লোক হয়ে পড়াই, তাহলে যদি আমি জিন্নাহর প্রতি টান দেই, জিন্নাহর প্রতি অনেক অবিচার হয়েছে, তাকে জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে তাকে এক প্রকার জুতো মেরে বের করে দেওয়া হয়েছিল। সুতরাং তিনি পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করলেন, লন্ডন গেলেন, 1937 ফিরে এসে চ্যালেঞ্জ হিসাবে মুসলিম লীগে যোগ দিলেন। অথচ যে লোকটাকে মুসলিম লীগ পাওয়ার জন্য একদম প্রথম দিন থেকে লাইন দিয়েছিল, তিনি মুসলিম লীগে যোগ দেননি। সুতরাং আমি জিন্নাহকে হিরো বানালাম। যদি আজিজুল হক হই, তাহলে আমার কাছে জিন্নাহ হিরো। আবার আমি যদি সুমন হই, তাহলে আমার মধ্যে যিনি এই বোধটা করে কাজ করে জিন্নাহ নয়, গান্ধীজিকে আনতে হবে। এটা ভারত বিভাজন হলো, গান্ধীজি জানলেন না, প্যাটেল জওহরলাল নেহরু চুক্তি স্বাক্ষর করে ফেললেন। সুতরাং ওই দৃষ্টিভঙ্গিটা বর্জন করতে হবে। রানা প্রতাপের সঙ্গে আকবরের যুদ্ধ হিন্দু মুসলমানের যুদ্ধ হিসেবে যারা চিহ্নিত করতে চায়, তারা ঐতিহাসিক তো নয়, ইতিহাসের কলঙ্ক হিসেবে দেখতে চাই। কারণ যদি তাই হতো, তাহলে আকবরের প্রধান সেনাপতি রাজপুত থাকতেন না, রানা প্রতাপের প্রধান সেনাপতি মুসলমান থাকতেন না, হামিদ খান সুর রানা প্রতাপের প্রধান সেনাপতি ওই যুদ্ধে, আকবরের প্রধান সেনাপতি মান সিংহ,
তাহলে হিন্দু মুসলমানের যুদ্ধ হলে তো রানা প্রতাপ কখনই বলতো না হামিদ খানকে প্রধান সেনাপতি আমি করবো না ভাই, ও বিট্রে করতে পারে। আকবর একই কথা ভাবতে পারতো, তা না, রাজার সঙ্গে রাজার লড়াই মূলত সাম্রাজ্যবাদ, সাম্রাজ্য বিস্তারের লড়াই। এই দৃষ্টিভঙ্গিতে বিচার করবার গ্রহণযোগ্যতা যার থাকবে আমি তাকেই বলবো ইতিহাস পড়তে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা অনেক মূল্যবান তথ্য, অনেক মূল্যবান কথা মাস্টারমশাইয়ের কাছ থেকে জানলাম। মাস্টারমশাইকে যারা ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা জানাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমাদের এই পথ চলাকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয় তাহলে অবশ্যই পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করে দেবেন, কারণ গুণীজনের কথা সবার মধ্যে ছড়িয়ে পড়া প্রয়োজন। আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, তবে সকলের অনুরোধ মাথায় রেখে এবং আমার ব্যক্তিগত তো বটেই, আমরা আজিজুল বাবুর কণ্ঠে একটা কবিতা অবশ্যই শুনবো এবং কবিতার মধ্য দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ হবে। তবে যাওয়ার আগে আবার সবাইকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন। শুভরাত্রি। কিছুদিন আগে আমাদের এই কালজানিতে একটা দুঃখজনক, বিষাদজনক ঘটনা ঘটে গেছিল। হ্যাঁ, সেই ঘটনাটা উচ্চারণ নাই বা করলাম আমার এইখানটায়। সেই ঘটনাটাকে নিয়ে আমার কবিতাটা, তার একটা অংশ আমি আবৃত্তি করছি। কুড়ির স্বাধীনতা। মেয়েটি এত কিছুই চায়নি, এত প্রেম, এত আহ্লাদ, এত স্বাধীনতা, তারও চেয়েছিল অনেক বেশি কম। এক দুপুর আকাশ, একটা মেঘলা সকাল, আর চেয়েছিল ভালোবাসার পথুলি লগন। মেয়েটা চেয়েছিল কেউ একটু আগলে রাখুক তাকে, চেয়েছিল মাথায় হাত রাখুক কেউ। মেয়েটা চায়নি এত লোক, এত মিডিয়া, আলোর ঝলকানি, লাইভ ক্যামেরা, অ্যাকশন।